এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায়। বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল টিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকেই বলে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয়ের সব করেছে, তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটক্যাট করে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজেছিলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করিনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওর তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষে সন্ত্রাসী তাসের সাম্রাজ্য করে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত, শীতল, ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিডিও খুঁজছিলে না? ভিডিও দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তা দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে দান করতে চাইছো। দুটো নিশানা একটা তীর হতে পারে নাকি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো? যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমরা তিন বাপ বেটাই জন্মে ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বাঁয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করে নাই। আমি যা কামাইছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার ইচ্ছা নাই আমার। মোর ওভার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। হ্যাঁ, ধরে নিন এটা আপনার পাওনার শাস্তি অথবা আমার জোর হতে পারে। সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভর বই নেব। জয় এতক্ষণে হেসে ফেলল। একটু বেশি ভার কাকা, আপনার শক্তিতে নাও কোলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল। মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্সও আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ থুক্কো চাচির নামে নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ফ্রি কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়েই ধরল। সেখানে দেখা যাচ্ছে লন্ডভন্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দিকে দৃশ্যকে শুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতেই। সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনেই বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেটাই হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁজা মারল, যাও শ্বশুরবাড়ি মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন। আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুরবাড়ি।
হামজা কুনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনে কুস্তি লেগে গেল একজোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক, বিরক্তিতে বেরিয়ে আসবে। এই গায়ে ডিওমিও কিছু মারো না। স্যাহ, কি গন্ধ! ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরেই। জয় ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে পড়ল। তুমি থানায় না, কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস আমজাদ সাহেব, রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আমার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার কথা ছিল আজ, বাপের সাথে এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ, সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো দেখবে না চোখে ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে। আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানোর আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে, সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মেরেছে, তারাই কেবল আমার হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসর সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুচকে আছে। তিনি গভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিনও বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়েছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলে ঝুঁটিতে টান মেরে আবার তার পাশে হাঁটা শুরু করতো অন্তু। চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই ব্যাপকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? খালি সারাদিন ম্যামে করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুও কে করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপও লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক খেসে লুটুপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায় সব? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তায় আছে আব্বু, আছে অন্তু, আছে অন্তিক। কেন বদলেছে? অন্তুর মেজু ফুপুর বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এই জন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেলো 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ডুবে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে,
মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই? আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নেই সেখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কইতাম? মেজো ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল কিন্তু কিচ্ছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোগল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি, আর জমি চাষবাস করে সে ঠিকঠাক করে রেখেছেন। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবেন কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলো না। অন্তু রুখে দাঁড়ালো, মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না। এখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থ মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফেলাই দেমু বেয়াদব মেয়ে লোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। এক ঘরে করতো এই সমাজ, তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেল। জি কেন নয়, এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসছি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে, আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আপুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সেই সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নিকাবের আড়ালের শুধু গাঢ় চোখ দুটো স্পর্শ দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেব বললেন, ও আমজাদ মাইয়ারে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, বালা কথা কইতে পারে দেখতেছি। মাইয়া ডারে পড়াও, বহুদূর যাইব। হ্যাঁ, আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশায় আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গা চড়ে গিয়েছে, সেইটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরের গড়াও নয় ওই অংশটুকু, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত জমি বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিক মতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্টস, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মার্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না। তাছাড়া কুটুমও আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ফাড়, মুখ গম্ভীর, টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ে নজর বোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবন সঙ্গে আবুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এইটুকু ভরসা আছে, যেন তেন কারো সাথে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব।
বই ছেড়ে উঠে পড়লেও পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাস পূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দার কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলাম। পরনে কালো সালোয়ার কামিজ, ওনাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটিতে ছুঁয়ে চলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে। খোলা দরজা দিয়ে ঘরের ভেতর। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। অন্তু থমকালো। সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসলা। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্য রশ্মির প্রতিসারণ চিকমিকি করে উঠেছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি, ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায়। তার সাথে হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ওহো জয়, আয় আব্বা ভিতর আয়। জয় ভেতরে ঠুকতে ঠুকতে বলা, আপনি চেনেন আমাকে? চেনবো না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকে তুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবিরও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বসার দাওয়াত দেব, বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণই মনে হলো পাওনাদের এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটা জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতে চোকাচুকি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তর। থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না। বেহায়ের মতো গিলল অন্তুর সতরটুকু। এর আগে সে তার চপ্পল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছু সংমিশ্রণ। প্রথমে ক্রু হাসি ছিল, সেটা এক সময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্ত। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন, আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের উপর পা তুলে বসল। সোফার উপরিভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো? আরমিন, নট গুড। ছ্যাঁ। অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। হ, আমারে অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হওয়ারই কথা। আফটার অল আমি। অন্তর মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কিসব আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলো। স্বর নরম করলেন। খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন। তাই জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাজিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসল। রাবেয়াকে জিজ্ঞেস করল, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচি আম্মা? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন। হ বাপ, আমার ছেলে শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তরে দেখতে আইতেছে। ফ্রি উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তিতে তাতে দাঁত খেয়েছিল।
কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন। কেন আইছিলি বাপ? জয় হাসল। আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমনে বলতেছিস কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি এরা তো সোনার ছেলে। দাঁড়া। রাবেয়া গেল অন্তুর উপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মা জান তো ভালোই, তুমি শালি এরকম খিটখিটে কেন? অন্তু ছাজিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যা খ্যাচরা। ধন্য করলেন। জয় ঠক ঠক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল। আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে এই শয়তানের ঘাঁটি? জয় হাসল। বাড়ি বয়সে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না। থাপড়ে 4টা দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে এমন নয়। জয়ের মতো উগ্র ছাত্র নেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ওরা জঙ্গলি। জয় মুখ ফ্যাংচায়। আজ নাকি বলি দেয়া হবে তোমার? কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাতমস্তক উপর নিচ করে দেখলো অন্তুর। ভালোই লাগছে তার। অন্তুর সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাহ পাক কবে পিছু ছাড়বেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায় রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারা নিতে রাবেয়া বললেন, চলবে এতে? টাকা জয় দেখেইনি। তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চাচি আম্মা, না চললে ধাক্কা মারবো। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখেছে গম্ভীর হাসলেন। ভালো। কি ব্যাপার? এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়লো যেন। এবার ঠোঁট কামড়ালো। আটকে ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর আর দুঃখ কিসের মানুষের? উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখলো। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারক মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ালো। মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মাঝে আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা। চাচি আম্মা ভুলেই বলল অথবা ইচ্ছে করে, বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার 2টো মহিলা ঢুকেছিল অন্তুর বাড়িতে। জয় সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারার মহিলাদের না জানি কোথায় গড়া এই নীরব দৃষ্টি। বাহিরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয় নাই। তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেই জন্য টাকা নিলেন। যা বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল। জয় কি করবো এই টাকার? হাসল। কত দিয়েছে? 200। যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হ্যাজেসান, যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো, লাইট লাগানো হয়েছে।
কোট আঁকানো হয়েছে, কেউ কেউ র্যাকেট দিয়ে শার্টল কক টুকাচ্ছে। সেখানে ক্লাবের দোতলা মরিচ ধরা বিল্ডিং, দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়ির মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়েছে। জম্পেশ পিটিয়েছে, ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঠুকলো, সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল। সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে, তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বাগতিক করে, চেহারা দেখেছি আজর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখছি। এত ভালো লাগে নাই কাউরে দেইখা। একদম যারে কারেক্ট টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি, তাক লাইগা গেছিল আমার সিরিয়াসলি। হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? আগে বহু মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগেও ওর চোখ দেখছি, কিন্তু সেই রকম ভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছ্যা, এমনি যে ভাবশালী, আবার যদি এমনে ঠুটকা খাই তাইলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বল, ইচ্ছে করে কানের নিচে চাইরখান বাজাই। কথা শেষ করে ঢোক গিল যেন কথা ফুরায়নি, তবুও থামলো জয়। হামজা হাসল। এরপর? জয় হাসপাস করে উঠল। নিজে এরপর থেকে শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকাইয়ে আসি, মাঝে মধ্যেই ফর্সা মুখটা ভাইসা উঠতেছে, যেমনে আগে সিনেমায় দেখতাম। চিঠির পাতায় চিঠি, প্রেরকের মুখ অমনে। দেখতে খুব ভালো? না, মেলা ফর্সা। এর হাতের পিঠ দেখি বল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবো দেখতে। কালা জামার ভিতর দিয়ে হাতটা সেই ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি, গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে এই ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকু সহ্য হইতেছে না, আমি ছাড়া কেউ ওরে দেখব। আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওলে, ওই শালারে চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না? পুরুষের মূলগুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না? কবির জিজ্ঞেস করলো ইতস্তত করে, ভাই, আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসলো জয়। অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি রে। কইবরা বিয়ে নামতে নামতে বলা, ওসব আমার সিলেবাসের নাই। হ্যাঁ, প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। ওসব ভুদাইদের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকি কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে, জয়ের কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পেটালো। গা ঘেমে প্যাক প্যাক হয়ে উঠল, চিৎকার করলো। মিউজিক বক্সের পাশে বসা
ঢাকা ছেলের উপর। গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেই একখান। ধুমধারাকা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়েই গেল। শার্টল কক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচি খিচি পিঠে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝরছে ওই পিটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল।